আর্থ্রাইটিস, স্লিপ ডিস্ক বা ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো নিয়ে আমরা মোটামুটি একটু বুঝলাম, কিন্তু ইউরিক অ্যাসিডও নাকি ব্যথার একটা মেন কারণ। তো সেটা কি শুধু গোড়ালি নাকি হাঁটু কোমরেও হতে পারে? ইউরিক অ্যাসিড মানে লোকে যেটা গেটে বাত বলে, হুম। গাউট। হুম। তো গেটে বাত মূলত এফেক্ট করে গোড়ালি এবং তার সামনে যে পায়ের জয়েন্ট আছে সেইটা। তাছাড়াও কিন্তু আপনার হাঁটুতে বা সর্বাঙ্গীন পুরো শরীরে কিন্তু মাসেল পেন হতে পারে। ইউরিক অ্যাসিড একদম, এই আচ্ছা। ইউরিক অ্যাসিড কিন্তু বাতের আরেকটা কারণ। আচ্ছা। আমি শুরুতেই যেটা বললাম বয়সজনিত বাত, রিউমাটয়েড আর্থারাইটিস মানে রিউমাটয়েড বাত, এইটাও আরেকটা বাত। গাউটি আর্থারাইটিস বা গেটে বাত, হুম। যার শরীরে হুম। রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে আছে, হুম। একটা সার্টেন লেভেল আছে 6.8 7, বিভিন্ন ল্যাবের বিভিন্ন হুম। রিপোর্ট থাকে। তো সেইটা যার অতিরিক্ত বেড়ে থাকে, ইউরিক অ্যাসিডগুলো তখন গিয়ে কিন্তু জয়েন্টের মধ্যে জমা হয়। জমা আচ্ছা। হওয়ার ফলে বিশেষ করে সকালবেলা করেই ফোলা, ব্যথা, হ্যাঁ। নাড়াতে পারছে না, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের সিমটম হতে পারে। এবং এটা কিন্তু খুবই কমন, মানে দেখা যায় না বা আনকমন এমনটা নয়। তো এইটা নিয়েও একটু সজাগ থাকা ভালো। স্যার, এবার বাড়িতে ব্যথা, পেন কিলার বা আপনাদের মতো এক্সপার্টদের মেডিসিন চলছে, তার আন্ডার ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু বিষয় যেটা হচ্ছে হঠাৎ করে যদি কেউ চোট আঘাত পায়, এই গরম শেক, ঠান্ডা শেক, বরফ লাগাবে না মলম লাগাবে, এটার মধ্যে একটা অনেক বিষয় আছে যে কি করব বুঝে উঠতে পারি না আমরা। তো হঠাৎ করে কোনো ব্যথা পেলে কি করা উচিত? হঠাৎ করে চোট লেগেছে মানে অ্যাকিউট ট্রমা, সারা জীবন ঠান্ডা দেবেন, সারা আচ্ছা। জীবন এটা মনে রেখে দিন। ঠান্ডা, কোল্ড কম্প্রেশন, গরম কখনোই দেবেন না। আপনার আজকে লেগেছে বা দুদিন আগে লেগেছে, মানে অ্যাকিউট কন্ডিশনে আছে, রিসেন্টলি সেই আঘাতটা আপনার লেগেছে, আপনি গরম কখনোই দেবেন না, ঠান্ডা দেবেন। তাতে শুধু আরাম পাবেন এমনটা নয়, একটু আগে ডিসকাশনে আমি যেটা বললাম যে ব্লাড সাপ্লাইটা কম করলে আপনার ওখানে যে হেমাটোমা মানে চামড়ার নিচে যে রক্ত জমাট বাঁধছে, সেই রক্ত জমাটটাও কমবে। এবং রক্ত জমাট বাঁধা যদি কম থাকে আপনার, ওটা আখেরে আপনার কিন্তু ব্যথাটাও কমাবে। তাই সর্বসময় ঠান্ডা শেক। আর গরম কখন ইউজ করা যেতে পারে? গরম আমরা ইউজ করি কেন, মানে গরম ভ্যাসোডাইলেটেশন করে। ভ্যাসোডাইলেটেশন কথার মানে কি, মাংসপেশির রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। সাধারণত কোমরে ব্যথায় যেখানে আমি দেখছি মাংসপেশির রক্ত সঞ্চালন আমার বাড়ালে ভালো হবে, মাসেলটা যেটা স্টিফ হয়ে আছে, অনমনীয় হয়ে আছে, আমি সেটাকে নরম করতে চাচ্ছি, নরম আচ্ছা। করার জন্য আমি রক্ত চলাচল বাড়াতে চাচ্ছি, সেখানে আমি গরম সেক দিচ্ছি। আচ্ছা। সাধারণত কোমরেই কিন্তু আমরা দিই। হ্যাঁ, ঠিক। ব্যথা হলে এই কোমরে ব্যথায় আরেকটা জিনিস মাথায় হলো, আবার সেই টিভির অ্যাডে যেতে হচ্ছে, কত স্প্রে, কত বাম দেখায় যে 2 দিন লাগালেই সব সেরে যায়। আপনাদের ট্রিটমেন্ট করতে এত মাস সময় লেগে যায়, অ্যাডে তো দেখা যাচ্ছে একটা স্প্রে দিল, বাচ্চাকে নিয়ে আবার খেলাধুলা করতে লেগে গেল। তো এই স্প্রে বা মলম বা বাম, যাকে একদম যদি সোজা বাংলায় বলি মানুষ যেটা রিলেট করতে পারবে, এই পেন রিলিফ বাম, এটা তো ব্যথা সত্যি কমে যায়, তাহলে আপনারা খারাপ কেন বলেন? না, সব পেন রিলিফ বাম খারাপ নয়। আমরা যে ওষুধ প্রেসক্রাইব করি তার মধ্যে ডাইক্লোফেনাক একটা ব্যথা উপশম করার একটা ওষুধ, সেই ডাইক্লোফেনাক কিছু কিছু মলমে কিন্তু থাকে। এই মলমটা চামড়ার মধ্যে আমি লাগাচ্ছি, ওই ডাইক্লোফেনাক যে কম্পোনেন্ট সেটা চামড়া দিয়ে ভেতরে যাচ্ছে, আমার ওই লোকাল এরিয়াটার ব্যথাটা কমছে। এক্ষেত্রে কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে টপিক্যাল মানে চামড়ার ওপরে আমি যে মলম লাগাচ্ছি সেটা কিছুটা ব্যথা কমায়। তবে এটা একেবারেই হবে না যে আপনার হাঁটুর মানে হাড়ের ভেতরে, অস্থিমজ্জার ভেতরে একটা সমস্যা আছে, আপনি বাইরে দিয়ে একটা মলম লাগালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাময়িক ব্যথাটা কম করছে, রোগটা কিন্তু কিছু নির্মূল হবে না। আর বিশেষ করে যেগুলো ডাইক্লোফেনাক যুক্ত বাম সেটা দিতে পারেন, কিন্তু বাকি বাম নিয়ে আমি একেবারেই ওটা মানে সাপোর্ট করছি না, একদমই আমার মনে হয়। স্যার, ফিজিওথেরাপি নিয়ে যদি একটু আমাদের ধারণাটা একটু স্পষ্ট করে দিতে পারেন যে কখন দরকার পড়ে ফিজিওথেরাপি, কতটা কাজে লাগে, এটা কি হাড়ের জন্য না মাসেলের জন্য? অনেকে স্ট্রোকের পর দেখা যায় যে বডির একটা সাইড হয়তো কাজ করছে না, প্যারালাইজড হয়ে গেছেন, তখন ফিজিওথেরাপি, মানে এই ফিজিওথেরাপি বিষয়টা ঠিক কী? একদমই না, ফিজিওথেরাপির রোল রয়েছে, অনেকটাই রোল রয়েছে, আমরা এক এক সময় নেগলেক্ট করি। আগে স্ট্রোকটা বলে নিই। স্ট্রোকটা হলো মাথায় সমস্যা, মাথায় স্ট্রোক হলো,
মানে একটা গাড়ির ইঞ্জিনের সমস্যা, সেক্ষেত্রে গাড়ির চাকাটা ঠিক আছে, মানে মানুষের হাত পাগুলো কিন্তু সচল আছে, তার কিন্তু হাত পায়ে কিছু হয়নি, কিন্তু সে হাত পাটা নাড়াতে পারছে না, কারণ আমার মস্তিষ্ক থেকে স্নায়ুর দ্বারা ইনফরমেশনটা যাচ্ছে না। তো কাজেই আমরা হাত পাটাকে বলি নাড়িয়ে দিতে কাউকে, যাতে ওইগুলো পড়ে থেকে অচল না হয়। আচ্ছা এবং স্ট্রোকের কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট ইজ ফিজিওথেরাপি। আচ্ছা লং টার্ম ট্রিটমেন্ট মানে স্ট্রোক হলো, আমি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিলাম, তারপরে আবার যাতে স্ট্রোক না হয় তার জন্য 2-1টা ওষুধ দিলাম, কিন্তু তার ওই যে হাত পাটা বিকল হয়ে রয়েছে সেটা যাতে আরও বিকল না হয়, সচলের দিকে যায়, আমরা কিন্তু ফিজিক্যালি নাড়াতে বলি, মুভমেন্ট করতে বলি, মানে কাউকে নাড়িয়ে দিতে হবে। সেটা স্পেসিফিক অ্যাঙ্গেলে কতটা নাড়াবে, কতটুকুনি ভাঁজ করবে, এইটা নিয়ে একটা পড়াশোনা হয় ফিজিক্যাল মেডিসিন। তো এটার একটা বিরাট রোল আছে, এবং আমাদের অপারেশন করবার পরেও ভালো রেজাল্ট পেতে গেলে, এই যে হাঁটু প্রতিস্থাপন নিয়ে এত কিছু বললাম, অনেকেই বলবে যে আমার অমুকজন হাঁটু প্রতিস্থাপন করেছে, কিন্তু আমি দেখছি সে আগের মতো হাঁটতে পারছে না, এরকম অনেকেই আছে। হাঁটু প্রতিস্থাপন সার্জন করে দিল, অপারেশন হয়ে গেল, সেলাই শুকিয়ে গেল, তারপর একটা মেজর রোল আছে ফিজিওথেরাপি। তার হাঁটু কতটা ভাঁজ হবে আজ থেকে 2 বছর বাদে, সেটা ঠিক হয়ে যাবে আগামী 3 মাসের ফিজিওথেরাপিতে। তার ফিজিওথেরাপি যদি ঠিকভাবে হয়, কতটা নি বেন্ড করবে, কতটা প্রেসার দেবে, এইগুলো যদি তার ঠিকমতো একদম মনিটর করে করানো হয়, ওয়েল ট্রেন্ড পার্সোনাল যদি করায়, মানে এটা নিয়ে জানে কোনো ফিজিওথেরাপিস্ট যদি করিয়ে দেয়, তার লং টার্ম রেজাল্ট কিন্তু অনেক ভালো। এর জন্য আমরা অপারেশনের পর ফিজিওথেরাপিতে খুব জোর দিই। এবং এই যে স্লিপ ডিস্ক নিয়ে কথা বললাম, স্পন্ডালাইটিস নিয়ে কথা বললাম, এইগুলোতেও কিন্তু আমরা মেডিসিন, বেল্ট এগুলো দেওয়ার সাথে সাথে ফিজিওথেরাপি দিই। ফিজিওথেরাপি মাংসপেশিগুলোকে মানে শুধু শক্ত করবে এমন না, তাকে ব্যালেন্স, হাউ টু মেনটেন ব্যালেন্স, আমি যখন চলবো, আমি যখন কিছু তুলবো সামনে ঝুঁকে, কীরকমভাবে ঝুঁকতে হবে, কতটা নিচু হব, এইগুলো কিন্তু ফিজিওথেরাপিস্টের কাজ। তো এদের একটা বিরাট রোল আছে। মানে সব মিলিয়ে কিন্তু শুধুমাত্র ওই স্ট্রোকের ক্ষেত্রে আবার পরবর্তী যে ট্রিটমেন্ট আপনি বলেন সেটা না, আপনাদের বিভিন্ন যে হাঁটু, কোমর, এর অপারেশনের পরেও ফিজিওথেরাপির এত বড় রোল। একেবারে। এবং অপারেশন করবার পর ফিজিওথেরাপি দুটো মিলে যদি সবটা যদি সাকসেসফুলি হয়, তবেই কিন্তু সেই রোগী অ্যাকচুয়াল যেই আমরা রেজাল্টটা চাচ্ছি সেইটা পাবে। নাহলে কিন্তু শুধু প্রতিস্থাপন নয়, একটা পায়ের হাড় ভেঙে গেল, পায়ের হাড়ে আমি একটা ইমপ্ল্যান্ট বসালাম, একটা রড বসালাম, একটা প্লেট বসালাম, তারপরে সেই রোগী বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করলো না, 6 মাস বাদে কিন্তু তার পা আর ভাঁজ হবে না। সেই ভাঁজ করার জন্য আবার আরেকটা অপারেশন লাগবে। সেক্ষেত্রে অপারেশনের পরে ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে।